প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের কিছুটা করার পর ছেড়ে দিয়েছিলাম, রেকর্ডিংটা ঠিকঠাক হয়নি। তো আবার নতুন করে আরেকটা জায়গায় রেকর্ডিং করে দিই। সেটা হলো যে আমি পড়াচ্ছিলাম তোমাদের আন্ডারগ্রাউন্ড স্টেম পার্টটা পড়িয়েছি। সাব এরিয়াল অর্থাৎ অর্ধবায়বীয় কাণ্ডের মধ্যে রানার, স্টোলন, অফসেট আর সাকার, এই চারটা সম্পর্কে একটু বলবো। তো এই চারটা সম্পর্কে একটু তোমাদের বলে দিই। প্রথমে আমরা বলবো রানারের ক্ষেত্রে কি না, এই সবগুলোই কিন্তু অর্ধবায়ু। এটা যদি মাটি হয়, তা সেই ছবিটা আঁকতে দাও। এটা মাটির সঙ্গে বা ভূমির সঙ্গে এরা দুর্বল কাণ্ডযুক্ত। ভূমির সঙ্গে কাণ্ডগুলো সব সমান্তরাল এরকমভাবে এগিয়ে যায়। কাণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ডে পর্ব থাকবে এবং পর্বগুলো রয়েছে। পর্ব থেকে উৎপন্ন হয় পাতাগুলো উৎপন্ন হয়ে আছে, পাতাগুলো থাকবে, পাতা শাখার থাকতে পারে। এরপর এদের কি দেখা যায় না, প্রত্যেকটা পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়েছে, যে মূলগুলো মাটির মধ্যে প্রবেশ করে গেছে। প্রত্যেকটা পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়েছে, যা মাটিতে প্রবেশ করেছে। আসল যে কাণ্ডটা, সেই আসল কাণ্ডটা অনেক দূরে আছে। এটা হলো আসল কাণ্ড। বাকি পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়েছে। তো এই ধরনের যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদের কাণ্ডটাকে বলি আমরা অর্ধবায়বীয় কাণ্ড। তো প্রত্যেকটা পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়েছে, এগুলো হলো পর্ব। আর পর্বের মধ্যবর্তী অংশগুলোকে বলে আমরা পর্ব মধ্য। এই পর্ব মধ্যগুলো কেমন হবে তার উপর ভিত্তি করে 4 রকমের ভাগ। যদি এই গঠনটাই হয় তখন তাকে আমরা বলবো রানার বা দ্রাবক। যদি পর্ব মধ্যগুলো বাঁকা হয়, এটা ভূমি। ধরলাম ভূমির সাথে সমান্তরালভাবে এরকম করে যেতে যেতে এরকম ঢেউ খেলার অবস্থা আছে। কাণ্ডের পর্বগুলো মাটিতে টাচ করছে, কিন্তু পর্ব মধ্যগুলো উপর দিয়ে যাচ্ছে। এখান থেকে অস্থানিক মূল সৃষ্টি আছে। তাহলে পর্ব মধ্যগুলো এর অনেকটা বাঁকা ঢেউ খেলানো, তখন এটাকে বলা হবে বক্রধাবক। বোঝা গেল? সমানভাবে যদি যায়, সমান্তরালভাবে যদি যায়, তখন সেটাকে আমরা রানার বা ধাবক বলবো। যদি পর্ব মধ্যগুলো, এই পার্টগুলো হচ্ছে পর্ব মধ্যগুলো যদি বাঁকানো হয়, তখন আমরা সেটাকে বলবো স্টোলন বা বক্রধাবক। যদি ছোট হয় আকারে, বড় না হয়ে গিয়ে আকারে ছোট হয়, অর্থাৎ এটা এর তুলনায় যদি আরও কম হয়, ছোট হয়, অর্থাৎ এখানে একটা পর্ব, এখানে একটা পর্ব, মানে এরকম ছোট পর্ব মধ্যে যদি হয়, তখন আমরা সেটাকে বলবো খর্বধাবক। কচুরিপানার ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ দুটো পর্বের মধ্যবর্তী যে মধ্যবর্তী যে পর্ব মধ্যটা রয়েছে, সেটা যদি আকারে কম হয়, ক্ষুদ্র স্থূল পর্বমধ্য, তখন সেটাকে বলবো আমরা অফসেট বা খর্বদ্রাবক। আরেকটা হলো সাকার। আশা করি এই তিনটা বুঝতে পেরেছো। তিনটা একই রকম, ভূমির সঙ্গে সমান্তরালভাবে যাচ্ছে, দুর্বল কাণ্ডযুক্ত। এদের প্রত্যেকটা পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়েছে। স্থানিক মূল হচ্ছে প্রধান যে মূল, সেখান থেকেই প্রধান মূল হবে। অস্থানিক মূল যদি ঘাসের ক্ষেত্রে প্রধান মূল থাকে না, ঘাসের গোড়াটাই অস্থানিক মূল। আর পর্ব থেকে যে মূলগুলো উৎপন্ন হয়, সেগুলোকে আমরা বলে থাকি অস্থানিক মূল। পর্ব মধ্য যদি সমান অংশ সমান্তরালভাবে যায়, তখন হবে রানার। যদি পর্বমধ্যগুলো বাঁকানো থাকে, ঢেউয়ের খেলানো থাকে, তখন সেটাকে বলবো আমরা বক্রধাবক। যদি পর্বমধ্য আকারে ছোট হয়, তখন সেটাকে বলবো আমরা খর্বধাবক। আরেকটা পার্ট আছে যাকে বলছি আমরা সাকার বা ঊর্ধ্বধাবক। সাকার বা ঊর্ধ্বধাবকের ক্ষেত্রে কীরকম হয়ে থাকে না, চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকার ক্ষেত্রে, এদের গাছগুলোর ক্ষেত্রে এটা ধরা যাক যে এটা হলো মাটি, এরকম মাটি। এই মাটিতে গাছ জন্মেছে। তো কাণ্ডটা মাটিতে খানিকটা নিচে, ভূনিম্নস্থ কিছু অংশ কাণ্ড আছে, এবার বাকিটা মূল। এখানে কাণ্ডের কিছু পর্ব থাকতে পারে। এই পর্ব থেকে একটা পার্ট শাখার মতন উপরে উঠে গেল, শাখার মতন উঠে আছে। এরপর এখান থেকে এরও পর্ব আছে, সেখান থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়েছে। এগুলো অস্থানিক মূল মাটিতে চলে গেছে। এখানে পাতা আছে, সাধারণত চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তখন
এই পোর্শনটাকে আমরা বলবো, এই ধাবকটাকে আমরা বলবো ঊর্ধ্ব ধাবক। বোঝা গেছে? এটা আসল কাণ্ড, প্রধান অন্য এক গাছের প্রধান কাণ্ডটা, কাণ্ডের পার্টিকুলার। আর যে শাখা অংশ, একটা শাখা বায়বীয় গাছের যে কাণ্ড, এই শাখাটা রয়েছে, এই শাখার কোনো একটা ভূনিম্নস্থ পর্বের থেকে শাখা বেরিয়ে এলো, সেই শাখাটিকে আমরা বলবো ঊর্ধ্বধাবক বা সাকার। SUCKERS, সাকার্স। বোঝা গেছে? তাহলে এটা হলো অর্ধ বায়বীয় কাণ্ড। তোমরা নামগুলো মনে রাখবে, একটু রেফারেন্সটা মনে রাখবে আর উদাহরণ। নেক্সট চলে যাব বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ড, বায়বীয় কাণ্ড বা এরিয়াল বার্ড। বায়বীয় কাণ্ডের বলতে এখানে আমরা একটা উদাহরণ নিয়ে নেবো, সেটা হলো ফণিমনসা। ফণিমনসা গাছের তো আমরা জানি যে ফণিমনসা গাছের কাণ্ডই রূপান্তরিত হয়েছে পাতার মতন চ্যাপ্টা হয়ে গিয়ে রূপান্তরিত হয়, যাকে বলি আমরা ফাইলোক্ল্যাট বা পর্ণ কাণ্ড। আর এদের পাতাগুলো তো কাঁটা, ফণিমনসা গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে বাষ্পমোচন রোধ করার জন্য। এই প্রত্যেকটা যে পার্ট চ্যাপ্টা চ্যাপ্টা অংশ, সেগুলো হলো চ্যাপ্টা কাণ্ড। আর কাণ্ডের যে জয়েন্টগুলো রয়েছে, এই জয়েন্টগুলো হলো ওদের পর্ব মধ্যে তো চ্যাপ্টা হয়ে গেছে। এখান থেকে কোনো একটা পার্ট যদি পড়ে যায়, মাটিতে ডিটাচড হয়, সেই ডিটাচড অংশটা আবার বিভাজনের মাধ্যমে নতুন একটা গাছ সৃষ্টি করতে পারে। তাই বায়বীয় কাণ্ড, সাধারণত আমরা ফণিমনসা গাছটা মাটির নিচে শুয়ে দেখি না, বেশ এরিয়াল উপরে খানিকটা উঠে থাকে, বায়বীয় কাণ্ড। এরপর আর দুটো পার্ট আছে, একটা নাম হলো বুলবিল আর একটা নাম হলো টিউরিয়ন। বুলবিল আর টিউরিয়ন একই জিনিস, সরি একই মানে কি, একই ধরনের। কীরকম না, এরা মুকুল, পরিবর্তিত মুকুল। তাহলে আমরা এই অংশটা দেখলাম স্টেম, কাণ্ড রূপান্তরিত হলো, মূল, কাণ্ড, এরপর কিছু মুকুল বা বার্ড রূপান্তরিত হবে। তো বার্ড, মুকুল, যদি আমরা বুলবিল দেখি, বুলবিলের ক্ষেত্রে দেখব কি না, বুলবিল হলো কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল গাছের কাণ্ড থেকে পাতা বেরিয়েছে, পাতার এরকম কক্ষে আছে কাক্ষিক মুকুল। তো কাক্ষিক মুকুল যদি খাদ্য সঞ্চয় করে কাক্ষিক মুকুল আকারে বেশ বড় হলো, ফলের মতন দেখতে হলো। সেই কাক্ষিক মুকুল ডুমুর বা অন্যান্য বেশ ফলের মতন দেখতে হয়। কাক্ষিক মুকুল এখান থেকে পড়ে গেল, ডিটাচ হয়ে মাটিতে পড়লো, কিছুদিন সুপ্ত অবস্থায় রইলো, অনুকূল পরিবেশে আবার বিভাজিত হয়ে অঙ্কুরোদ্গম হলো, বা অঙ্কুরোদ্গম বলাটা ঠিক নয়, মুকুল সৃষ্টি হলো, মুকুল সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। তো এটা হলো বুলবিল। তাহলে বুলবিল কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়, স্ফীত হয়ে গিয়ে তারা স্ফীত হয়ে কিছুদিন পরিণত হওয়ার পর তারা জনিত উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অনুকূল পরিবেশে পুনরায় মুকুল গঠনের মাধ্যমে অপত্যজীব সৃষ্টি করে। তাই পরিবর্তিত খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত অঙ্গজ জননের সাহায্যকারী কাক্ষিক মুকুলকে আমরা বলবো বুলবিল। বোঝা গেছে? একই রকম কথা টিউরিয়নের ক্ষেত্রেও বলবো। টিউরিয়নের ক্ষেত্রে স্ফীত মুকুল, উদ্ভিদের যে কোনো স্থানে যদি স্ফীত মুকুল হয়, সেটা খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে থাকে, তখন সেই ধরনের আমরা এটাকে বলবো টিউরিয়ন। টিউরিয়ন আমরা জলজ উদ্ভিদের ক্ষেত্রে বেশি দেখতে পাই, ইউটিউগ্রিডা, এদের ক্ষেত্রে আমরা দেখি যে টিউরিয়ন রয়েছে। এরা শীতকালের সময় কিছুটা আনফেভারেবল কন্ডিশন, বিশ্রাম অবস্থায় থাকে, আবার নতুন করে বসন্তকালে আবার অঙ্কুরিত হয়। তাহলে এই পার্টগুলো নিয়ে আমরা আপাতত দেখলাম যে কী পড়লাম এতক্ষণ পর্যন্ত। যে উদ্ভিদের ভেজিটেটিভ রিপ্রোডাকশানের মধ্যে ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশান বা প্রাকৃতিকভাবে কীভাবে উদ্ভিদরা অঙ্গযোজন সম্পন্ন করে, তার মধ্যে বাইনারি ফিশন আছে, বাডিং, টুরুলার স্টেজ, ফ্র্যাগমেন্টেশন। এটা একটু বই দেখে প্রত্যেকটা জাস্ট উদাহরণ, এক্সাম্পলগুলো তোমাদের একটু লিখে রাখতে হবে। এর মধ্যে অ্যাডভেন্টেজাস বার্ড, আন্ডারগ্রাউন্ড স্টেম, এখান থেকে এগুলো সব শর্ট প্রশ্ন আছে, তার চেয়ে বেশি কিছু আসবে না। এবার আমরা চলে যাব আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশান। আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিমভাবে। আমরা উদ্যানবিদ্যা, হর্টিকালচারের সময় এই ধরনের উদ্ভিদের যে অঙ্গজ পদ্ধতি, প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতিটাকেই ব্যবহার করে কৃত্রিমভাবে বংশবিস্তার করে থাকে। উদ্ভিদের যে অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি, সেই পদ্ধতিকে কাজে লাগিয়ে উদ্যানবিদ্যা অঙ্গজন ঘটানো থাকে। দেখা যাক, প্রথম ভাগ হলো কাটিং। প্রথম আমরা কাটিং দিয়ে দেবো। কাটিং মানে কাটা। কী কাটবো? শাখা, মূল, কাণ্ড, পাতা, উদ্ভিদের যে কোনো একটা অংশ বিচ্ছিন্ন করে দিলাম।
মূল যদি কাটি তাহলে মূল থেকে মূলের কাটা রুট কাটিং, কাণ্ড কাটলাম কাণ্ডের শাখা, তখন তাকে বলছি আমরা স্টেম কাটিং। যদি পাতা কাটি তখন সেটাকে বললাম আমরা লিফ কাটিং। যদি প্রশ্ন আসে যে কৃত্রিম অঙ্গযোজন পদ্ধতি বা উদ্যানবিদ্যায় কৃত্রিম অঙ্গযোজনের ভূমিকা লিখো, তখন তোমরা এই কাটিংগুলো নিয়ে বলবে। প্রথমে তাহলে শাখা কলম বা কাটিং। তো কী করতে হয় না, উদ্ভিদের যে কোনো মূল কাণ্ড পাতা উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন করা হলো, কেটে বিচ্ছিন্ন করলো। বিচ্ছিন্ন করার পর সেগুলোকে যে কৃত্রিম অক্সিন বা কৃত্রিম উদ্ভিদ হরমোন IBA NNA কৃত্রিম অক্সিন, সেগুলোর মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হয়। সেই অংশ থেকে অস্থায়ী মূল সৃষ্টি হয়। অস্থায়ী মূল আমরা জানি যে কৃত্রিম অক্সিন অস্থায়ী মূল সৃষ্টিতে সাহায্য করে। অস্থায়ী মূল সৃষ্টি হয় কয়েকদিন রেখে দেওয়ার পর। তারপর সেগুলোকে নিয়ে যদি নার্সারিতে রোপণ করা হয়, টবের মধ্যে রোপণ করা কিছু পরিমাণ তার পরিচর্যা করা হয়। পরিচর্যা করলে দেখা যাবে যে গাছ তৈরি হয়েছে। তাহলে এখানে আর আমাকে অতক্ষণ ওয়েট করতে হলো না যে কবে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে গাছ তৈরি হবে, বীজ হবে, বীজ থেকে হবে। এবার একই ধরনের গুণ বৈশিষ্ট্য পাবো কি না। অঙ্গজনের কাজই হলো যে জনিতির যা গুণ থাকবে অপত্যের জীবেরও স্থায়ী গুণ থাকবে। তোমাদের বৈশিষ্ট্যটাকে পড়ে নিতে হবে। অঙ্গজনের যে বৈশিষ্ট্য, অঙ্গজনের ক্ষেত্রে দেখা যায় জনিতি জীবের দেহ থেকেই অংশ থেকেই যে অপত্য জীব সৃষ্টি হচ্ছে, তাই জনিতির গুণই অপত্যের গুণই থাকবে। তা আমরা যদি কোনো একটা আম গাছ আছে, বেশ ভালো আম ধরেছে, সেই আমের দিয়ে যদি গাছ চাই, তাহলে কিন্তু অঙ্গযোজন পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। তাহলে মূল কাণ্ড পাতার যে কোনো অংশ কাটবো, কেটে সেটাকে সাধারণত হর্টিকালচার ল্যাবে নিয়ে যাওয়ার পর তাকে ওই কৃত্রিম অক্সিজেনের মধ্যে ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখার পর যখন অস্থায়ী মূল সৃষ্টি হয়ে যাবে, তখন তাকে ট্রান্সফার করা হবে নার্সারিতে। নার্সারিতে ট্রান্সফার করে সেখান থেকে আবার বাজারে সেল করা হয়। নেক্সট চলে আসবো দাবা কলম বা লেয়ারিং। তো দাবা কলম এখানে কি না, দাবা দিয়ে দেওয়া হয়। তা হচ্ছে দাবা কলম। কী দাবা দেবো না, গাছে কিছু কিছু গাছ দেখবে যেগুলো ঝোপঝাড়যুক্ত গাছ হয়, তাদের সব গাছে দরকার নেই, সব গাছে তো কলম করে লাভ নেই। যেটা আমার ইকোনমিক্যালি ইম্পর্টেন্স, হ্যাঁ, সেগুলোই দরকার। তো গাছের যে একদম কাণ্ডের নিচের দিকে মাটির উপরে যে ছোটো মাটির উপর অংশটা, সেখান থেকে নিচের যে পর্বগুলো রয়েছে সেখান থেকে অনেক শাখা বেরিয়েছে, তো কিছু কিছু শাখাকে টেনে মাটির নিচে ঢুকিয়ে দিত, তারপর তার উপরে কিছু জায়গাটা চাপা দিয়ে দিত। মাটির এখানটা খাল করে কিছু কিছু শাখাকে মাটির নিচে রেখে দিলাম, রেখে চাপা দিয়ে দিলাম। সেখানে যেন একটা পর্ব থাকে, তাই তো, সেখানে অন্তত একটা পর্ব থাকতে হবে। পর্ব থাকলে কী হবে, এই পর্ব থেকে অস্থায়ী মূল সৃষ্টি হবে। অস্থায়ী মূল সৃষ্টি হয়ে যায়। পরবর্তীকালে আমরা কী করব না, এটা প্রধান উদ্ভিদ দেহ থেকে মুছে দেবো, কেটে দেবো। কেটে দিলে এটা একটা সেপারেট গাছ হয়ে গেল। বোঝা গেল? তো একেই বলছি আমরা লেয়ারিং বা দাবা কলম। তো যে কোনো শাখাকে বাঁকিয়ে ওই গাছেরই গোড়াটাতে মাটির সঙ্গে আবদ্ধ করতে হবে। তো ধীরে একটু একটু করে জল দিতে হবে। জল দেওয়ার পর কিছুদিন চাপা দিয়ে রাখলে দেখা যাবে সেখান থেকে ওই শাখার যে পর্ব আছে সেখান থেকে অস্থায়ী মূল সৃষ্টি হবে। মূল সৃষ্টি হয়ে যাওয়ার পর যে প্রধান গাছ থেকে শাখাটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পর ওখান থেকে তুলে নিয়ে যাবো মূল সহ, নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেবো। ব্যাস, এটাই হলো লেয়ারিং। হ্যাঁ, লেয়ারিংয়ে বহু রকমের ভাগ আছে, ভাগগুলো তোমাদের একটু জাস্ট পড়তে হবে। যদি আমরা মাউন্ট লেয়ারিংয়ের ক্ষেত্রে দেখব যে কিছু অংশ মাটির উপরে রাখা হয় আর কিছু অংশ মাটির মধ্যে রাখা হয়। যেমন আগের ছবিটাতে দেখলাম বাঁকিয়ে রাখলাম, তখন সেটা হচ্ছে মাউন্ট লেয়ারিং। এই বাঁকানো অংশটাকে লেয়ার বলা হয়, যেটা মাটির নিচে বাঁকানো আছে সেটা হচ্ছে লেয়ার। এয়ার লেয়ারিং, গুটি কলম, গাছের কাণ্ড, অর্থাৎ আমরা মাটিতে না করে গাছের একটা কাণ্ড যদি ধরি, এখানে একটা শাখা আছে, এই শাখাতেই যদি গুটি তৈরি করে, তখন সেটাকে বলা হয় গুটি কলম। কী করে করতে হবে গুটি কলম? এয়ার লেয়ারিং না, গাছের যে শাখাটাকে একটু বাঁকিয়ে সেখানে ছুলে দিতে হবে। ছুলে দেওয়ার পর চারপাশটা ছালটা ছুলে দিয়ে সেখানে চারদিকে মাটি গোবর মিশিয়ে একটা প্রলেপ দেওয়া হলো, ব্যান্ডেজ করার মতো, মমি তৈরি করার মতো করে। গাছের ডাল একটু ছুলে দিলাম, বেশি ছুললে তো সরু হয়ে যাবে, ওর জন্য সংবহন কলাতন্ত্রটা থাকে স্যালাম ফ্লেম, সব ছুলে দিলে বিপদ। তো এরপর ছাল ছুলে দেওয়া হলো, ছালটা ছুলে দিয়ে মাটি গোবর লাগিয়ে ওখানটাতে প্রলেপ দেওয়া হলো। তারপর সেখানে তুলো খড় দিয়ে ভালো করে চট ছেড়া দিয়ে ভালো করে বেঁধে দিয়ে উপরে একটা পাত্রটা যেমন শিবের মাথায় জল দেওয়া হয় সেই রকম টুকটুক করে জল দেওয়া হলো, ওই যেন ভিজে থাকে। কিছুদিন পর দেখা যাবে সেখান থেকে অস্থানিক মূল বেরোচ্ছে।
হ্যাঁ, যেই মূল বেরোলো সেই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, মাটি থেকে বিচ্ছিন্ন করলাম, নিয়ে গিয়ে বেশ ঘটির মতন দেখতে নিয়ে কোনো জায়গায় লাগিয়ে দিলাম, সেটা গুটি কলম বলা হয়ে থাকে। একই রকম টিপ লেয়ারিংয়ের ক্ষেত্রে ঠিক দাবা কলমের ক্ষেত্রে যেমন বিটপের নিচের অংশ বাঁকিয়ে মাটিতে স্থাপন করেছিলাম, এখানে উপরে আমার মাথা ধরে মাটিতে ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, গাছের মাথাটা আছে, মাথাটাকে বাঁকিয়ে নিচে মানে ইউটার্ন নিয়ে মাথাটাকে মাটির মধ্যে খানিকটা শক্ত করে লাগিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে যদি চাপা দিয়ে দিই মাটিতে, তখন দেখা যাবে বিটপ শীর্ষটা বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পেয়ে ও কী করছে, বেঁকে আবার উপর দিকে ওঠার চেষ্টা করছে। তখন সেইখানটায় যখন মাটি অস্থানিক মূল সৃষ্টি হয়ে গেছে মাটির মধ্যে আছে, তখন কেটে বাদ দিলাম, তা বাকি অংশটা সোজা হয়ে গেল আর মাথাটা নিচে হয়ে গেল। যাই হোক, এগুলো তোমাদের একটু উদাহরণ হিসেবে পড়তে হবে। আরও আছে, এর মধ্যে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জোড় কলম বা গ্র্যাফটিং। তো জোড় কলম করতে গেলে, জোড় কলম ক্লাস 10ও তোমরা পড়েছো, জোড় কলমে সাধারণত দুটো ভিন্ন প্রজাতি একই হবে, দুটো ভিন্ন গুণ থাকতে হবে গাছের মধ্যে। হ্যাঁ, কোনো গাছে যেমন আম গাছ, একটা আম গাছে হয়তো ভালো আম দেয় না, আর একটাকে বেশ ভালো আম, হ্যাঁ, সেটা গোলাপ গাছ হতে হোক বা অন্য কোনো গাছের জাতের একই প্রজাতি কিন্তু জাতগুলো আর একটা ভ্যারাইটি আলাদা। সেই ভ্যারাইটির দুটো গাছের দুটো শাখা বা দুটো গাছের মধ্যে যদি আমরা জোড়া লাগাই, তখন সেটাকে বলি আমরা জোড় কলম। তো জোড় কলমের পদ্ধতি শুধু জোড় কলম শাখা কেটেও এনে লাগানো যেতে পারে। তো এখানে জোড় কলমটাকে দুটো ভাগে, বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। কী করতে হয় জোড় কলমের ক্ষেত্রে? তো জোড় কলমের দেখা যাক, আমি তোমাকে একটা ফাঁকা সাইডে যাই। তো সিয়ন গ্রাফটিং, জোড় কলমের ভাগগুলোর মধ্যে প্রথম ভাগটা আমি বলবো সিয়ন গ্রাফটিং। তো স্টক আর সিয়ন দুটো কথা আছে। তো স্টক কী জিনিস? স্টকটা হলো সাধারণত মাটি, এটা ধরলাম মাটি। তো যে গাছটা মাটি রয়েছে বা মূল মাটির মধ্যে রয়েছে, সেই অংশটাকে আমরা বলবো স্টক। আর যে নতুন ভ্যারাইটির গাছটা আমি নিয়ে আসবো, তাকে আমি বলবো সিয়ন। যেটা নিয়ে এলাম সেটাকে বলছি আমি সিয়ন। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সিয়ন আর এটা হলো স্টক। আর সিয়ন, মাটিতে যে অংশটা থাকবে সেটা হলো স্টক, আর যেটা আনবো আমরা সেটাকে বলি আমরা সিয়ন। কী করতে হবে না, একটু গাছের ছালটা ছুলে দিতে হবে। কত ছুলবো না? ক্যাম্বিয়াম কলা পর্যন্ত চেঁচে ছুলে দিতে হবে। তো এই কারণেই দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম কলা থাকে, তাই দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিংটা হয় জোড় কলম। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং হবেই না, ক্যাম্বিয়াম কলা সব কিছু এক্সেপশন বাদ দিয়ে ক্যাম্বিয়াম থাকে না। হ্যাঁ, এরপর তাছাড়াও তাদের কাণ্ডটা হলো হয়, ফাঁপা প্রকৃতির হয়ে থাকে। তো এই কারণে আমরা একবীজপত্রীর ক্ষেত্রে জোড় কলম দিই না, নাহলে ধান গাছে জোড় কলম দেওয়া যেত। তো যাই হোক, এবার ডাল দুটোকে পরস্পর ছুলে নিয়ে গিয়ে ডাল দুটোকে এবার সেই রকমভাবে কাছে এনে জয়েন করে দিতে হবে। জয়েন করে এখানে 4-5টা ভালো করে বেঁধে কিছু রেখে দেওয়ার পর এদের মধ্যে, তাহলে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে জাইলেম ফ্লোয়েম কলাগুলো ভেতর দিকে রয়েছে, জাইলেম ফ্লোয়েমের মধ্যে অ্যাটাচমেন্ট রইলো, নিচ থেকে জল উপরে গেল, উপরে মুকুল থাকতে হবে। সিয়ন স্টকের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো বলছে। এই মুকুল থেকে ধীরে ধীরে পাতা বের হবে, এই পাতা থেকে উপরের অংশটা বৃদ্ধি পাবে। এবার উপরের যেটা স্টক সেটা নিচে রইলো, উপরের সিয়ন অংশটা, এই সিয়ন অংশটার অবশ্যই গুণ বেশি থাকতে হবে। গুণ বেশি মানে হলো যে ভালো গুণের, যে অংশটা আমরা যে ধরনের আমরা গাছ চাইছি সেই পার্টটা যেন থাকে। বেশ, এবার চলে আসি আমি নেক্সট পার্টে, সেটা হলো সিয়ন গ্রাফটিংয়ের যে মূল সহ প্রধান গাছটাকে স্টক, আর যে গাছটাকে আনা হয় তাকে বলি আমরা, জোড়া লাগানো হয় তাকে বলা হয় সিয়ন। তো সিয়নের ভ্যারাইটি খুব উন্নত মানের হতে হবে, এবং স্টকটাকে সাধারণত প্রতিরোধ ক্ষমতাযুক্ত, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, পেস্ট প্রতিরোধী ক্ষমতা থাকতে হবে। তাই স্টকের পেস্ট প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা এগুলো থাকতে হবে। আর সিয়নের উন্নত মানের ভ্যারাইটি হতে হবে। স্টক সিয়নের ক্ষেত্রে এখানে যে আমরা গ্রাফটিংগুলো করব, সেই গ্রাফটিংয়ের মধ্যে প্রথমে আসবে টাং গ্রাফটিংয়ের ভাগের মধ্যে আমি বলবো প্রথমে টাং গ্রাফটিং। এরকম গ্রাফটিংয়ের ক্ষেত্রে সিয়ন ও স্টক এদের বেদ একই হয়, একই রকমের হওয়ার জন্য এদেরকে বলা হয়ে থাকে টাং গ্রাফটিং। তো টাং গ্রাফটিং এখানে আমরা করব। টাং গ্রাফটিং তোমরা বই থেকে একটু দেখবে ছবিগুলো। হ্যাঁ, তো সাধারণত দেখা হয় যে সিয়নের মুকুলের রেখে স্টকের মুকুলগুলো বাদ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, বাদ দিয়ে তাদেরকে একটু বেঁধে দেওয়া হয়, তখন হচ্ছে টাং গ্রাফটিং।
তো আরেকবার দেখো যে এই রকম গ্রাফটিংয়ের ক্ষেত্রে স্টক এবং সিয়ন একই রকমের বেদের হয়, উভয়ের ক্ষেত্রে কিছুটা অংশ তির্যকভাবে কেটে নেওয়া হয়, কেটে নিয়ে এমনভাবে একটা খাঁজ তৈরি করা হয় যাতে সিয়ন আর স্টক দুটোই লেগে যায়। অর্থাৎ আমরা যদি বলি যে এটা একটা সিয়ন, এর যে নচটা তৈরি করা হলো, এত ভালো ছবিটা আঁকা হচ্ছে না, তোমাদের ছবিটা একটু বই থেকে দেখতে হবে। আর যে স্টকটা রইল, স্টকটা ঠিক এমনভাবে নচটা হবে, নচটা যেন ঠিক লেগে যায়, এটা স্টক, স্টক মাটিতে রইল। তো এখানে যে মুকুল থাকবে, মুকুলগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে, কেবলমাত্র মুকুল থাকবে সিয়নের, সিয়নের কয়েকটা মুকুল থাকতে হবে। এবার এরপরে নেক্সট ধাপে আসছি ওয়েজ গ্রাফটিং। এখানে স্টক ও সিয়নের একই পরিধির হতে হবে, পরিধিগুলো একই রকম হতে হবে, শুধু স্টকের মধ্যে একটি নচ বা খাঁজ, সিয়নের মধ্যে একটি গেজ তৈরি করতে হবে। এটা দেখতে অনেকটা ওয়েজ গ্রাফটিং, তো ওয়েজ গ্রাফটিংয়ের ক্ষেত্রে ঠিক এরকম একটা স্টাফ তৈরি হলো, এটা হয়তো আমরা সিয়ন আর এখানে হতো স্টক, এটা লাগিয়ে দিলাম, এইরকম দেখতে হয়। ওয়েজ মানে অনেকটা সাইড দিক থেকে করে লাগানোর মতন। ক্রাউন গ্রাফটিং, ক্রাউনের ক্ষেত্রে ক্রাউন তো অন্য রকমের দেখতেই হয়। হ্যাঁ, ক্রাউন গ্রাফটিংয়ের ক্রাউন মানে হচ্ছে আমরা মুকুট বলে থাকি। এটা যেটা স্টকটা হবে, স্টকটা বেশ বড়, আর যে সিয়নগুলো আঁকা অনেক ছোটো হতো, অনেকগুলো সিয়ন বেশ ওই বার্থডে কেকের মতন, ক্যান্ডেলের লাগানোর মতন লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, তবে বেশ যত রকমের গাছ তোমরা চাও তত রকমের গাছই লাগাতে পারো, সেটা হচ্ছে ক্রাউন গ্রাফটিং। স্টকের যে পরিধি সিয়ন অপেক্ষা অনেক বড়, স্টকে একাধিক সিয়ন লাগানো যেতে পারে, অনেকগুলো গর্ত করে সেখানে লাগাতে পারে, প্রত্যেকটাতে গ্রাফটিং ওয়াক্স বা গ্রাফটিং মোম দিয়ে জুড়ে দিতে হয়। সাইড গ্রাফটিং, কোনো একটা গাছের সাইডে, এখানে একটা গাছ রয়েছে, কোনো স্টক যে কোনো গাছ হতে পারে, সেই গাছটা পুরোটা কাটার দরকার নেই, এই সাইডটাতে একটা ক্ষত তৈরি করলাম, ক্ষত সৃষ্টি করে সেই ক্ষত কেটে দেওয়া হলো, সেই স্থানে একটা গাছের অন্য একটা গাছের পার্টিটা লাগিয়ে দেওয়া হলো, সাইড গ্রাফটিং। সাইডে করা হলো অ্যাপ্রোচ গ্রাফটিং, এটা একটা অন্য রকমের। এখানে কোনো গাছেরই কাটাকাটি অংশ আনা হচ্ছে না। কী করা হয় অ্যাপ্রোচ গ্রাফটিংয়ের ক্ষেত্রে? না, অ্যাপ্রোচ গ্রাফটিংয়ের ক্ষেত্রে নিয়ে হলো যে একটা গাছ, এই গাছের একটা ডাল, আর একটা গাছ, এই গাছের একটা ডাল, দুটো ডালকে কাছাকাছি এনে এই মাছের অংশটাকে ছুলে দিয়ে দড়ি বেঁধে দেওয়া, আচ্ছা অ্যাপ্রোচ গ্রাফটিং। অ্যাপ্রোচ গ্রাফটিংয়ের ক্ষেত্রে দুটো স্বাধীনভাবে বেড়ে ওঠা দুটো গাছ কাছাকাছি আনা হলো, এনে পর তাদের সেই যেখানে আমরা তাদের জুড়ে দেবো সেখানে ছালটা খানিকটা ছুলে দিলাম, ছুলে দিয়ে সেখান ওই ছাল ছুলে দেওয়ার পর ওই অংশ ভালো করে বেঁধে দেওয়া হলো, বেঁধে দিয়ে কিছুদিন রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর কী লাভ হবে? লাভ হলো যে ধরে নিলাম যে এটা বেশ ভালো গুণ প্লাস, আর এটা হতো ধরলাম যে অত ভালো গুণ নয়, প্লাস দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে হাই কোয়ালিটি, এটা হচ্ছে লো কোয়ালিটি, এটা লো কোয়ালিটির গুণ, তাহলে এই হাই কোয়ালিটির গাছের অংশটা আমি লো কোয়ালিটিতে দিয়ে দেবো। কথার মানেটা বুঝলে না? যে ধরে নিলাম যে একজনের কারুর এখানে কোনো একটা বাড়িতে বেশ ভালো আমের গাছ আছে, আরেকজনের পাশের বাড়িতে আম গাছে অত আম ভালো ফলে নাই, সে কী করবে না, যার ভালো আম গাছ রয়েছে তার গাছের একটি ডাল টেনে নেবে, টেনে নিয়ে নিজের খারাপ আম গাছ মানে ভালো আম ফলন দেয় না সেই গাছের সঙ্গে ডালটাকে জুড়ে দেবে, ডালটাকে জুড়ে দিয়ে রেখে দিল। কিছুদিন পর দেখা গেলো যে দুটো পার্ট জুড়ে গেছে, যেই জুড়ে গেছে ওদের অংশটাকে কেটে বাদ দিয়ে দিল, দরকার নেই আর, এখন আর দরকার নেই। তাহলে এদের কী হলো, যাদের আমার এই অংশটা দেখলাম যে ভালো ঠিক মতন আম দিচ্ছিল না, তো এখান থেকে আমি ওর পাটটা নিয়ে নিয়েছি গাছের অংশটা, এখানে পরবর্তীকালে দেখা যাবে যে ওই ডালটাতে বেশ ভালো আম ধরছে। তো এটা হলো অ্যাপ্রোচ গ্রাফটিং। অ্যাপ্রোচ গ্রাফটিংয়ে দুটো গাছ, এখানে কোনো টুকরো কাটাকাটি দরকার নেই, দুটো গাছ দুটো ডালকে ধরে ভালো করে বেঁধে দাও। হ্যাঁ, বেঁধে দেওয়ার পর যখন দুটো ডাল ছিটে লেগে যাবে তখন একটা বাদ দিয়ে দাও, এটা হলো অ্যাপ্রোচ গ্রাফটিং। আরও বার্ড গ্রাফটিং আছে, কোনো বার্ড কুড়িকে এনে পর গাছের কুড়ির ক্ষেত্রে গাছের কোনো একটা অংশ রইলো সেখানটাতে একটু টি শেপের গর্ত করা হয়, টি শেপের গর্ত করে একটা কুড়িকে এনে এই জায়গায় লাগিয়ে দেওয়া হয়, সেটা হলো বার্ড গ্রাফটিং। এই হলো বৈশিষ্ট্য। তো জোড় কলমের ক্ষেত্রে সিয়ন স্টক অবশ্যই দরকার, কিছু ক্ষেত্রে শর্তাবলী আছে, যেমন গাছগুলোকে অবশ্যই নীরোগ এবং সতেজ হতে হবে,
হ্যাঁ, এরপরে সিয়ন আর স্টকের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যে সিয়নটাকে আমি নিয়ে আসবো, হঠাৎ যাকে তাকে যে কোনো বৈশিষ্ট্যের গাছ তো আনা দরকার নেই। আমার একটা আকাঙ্ক্ষিত বা আমার একটা ইন্টারেস্ট আছে কোনো একটা গাছের ফলনের উপর, সেটা নিয়ে আসবো। স্টক সিয়নের ক্যাম্বিয়াম সঠিকভাবে যুক্ত না হলে জোড় কলম তৈরি হবে না। যদি ক্যাম্বিয়ামটা ঠিকঠাক জোড়া না লাগে, তাহলে সংবহন কলাগুলো জাইলেমের সঙ্গে যুক্ত হবে না, তাহলে জল যাবে না। ফ্লোয়েমের সঙ্গে যুক্ত হবে না, নিচে খাবার আসবে না। তো যাতে সংবহন কলাতন্ত্র পর্যন্ত ঠিকঠাক জোড়া লেগে যায়, সেদিকটা দেখতে হবে। একটু এদিক ওদিক হলেই বিপদ, যেন পাইপলাইনটা ঠিকঠাক থাকে। একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে না, তাই জোড় কলম হয় না। আর জোড় কলম করার স্বাভাবিক সময় হচ্ছে বেশ ভালো সময় বসন্তকাল, ছায়াচ্ছন্ন জায়গা, কারণ গাছের তো সব পাতা টাতাগুলো ছিঁড়ে দেওয়া হয়, তাহলে সালোক সংশ্লেষ করার তো সময় নেই, মানে জায়গাও নেই। তাহলে একটু যেন ছায়াচ্ছন্ন জায়গা হয়, বেশি রোদ না আসে, গাছটা যেন শুকিয়ে না যায়। এই হলো জোড় কলমের শর্তাবলী। আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। নেক্সটে তোমাদের আরও বাকি কাজগুলো বলবো। যার যেখানে অসুবিধা বলবে আমাকে, কমেন্ট সেকশানে লিখবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো।